বেড়ে পাল চলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মরিয়া। অদ্ভুত আকাশে ভারতের পূর্ব উপকূলে গড়ে ওঠা পূর্বঘাটের পাহাড় দিয়ে সাজানো অন্ধ্রপ্রদেশ সেই বহু প্রাচীন বৈদিক সময় থেকেই এই রাজ্যের খ্যাতি এবং প্রতিপত্তি। বৈচিত্র্যময় সংস্কৃতি, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং বিস্তীর্ণ সমুদ্র তট মনকে অন্য ভালো লাগায় পৌঁছে দিতে বাধ্য। বিশাখাপত্তনম থেকে 6:45 কিরান্ডুল এক্সপ্রেসে উঠব। ভাইজ্যাগ থেকে আরাকুর প্ল্যান আমরা একদম হড়বড়িতে করেছিলাম, সেই কারণে কোনো রিজার্ভেশন টিকিট কাটা হয়নি আমাদের। আমরা 45 টাকা দিয়ে লোকাল টিকিট কেটে নিলাম। অ্যাকচুয়ালি শনি রোববার ছাড়া বাকি সমস্ত দিন এই ট্রেনটাতে অত ভিড় হয় না, তবে এই ট্রেনের সবচেয়ে ভালো জার্নি হচ্ছে ভিসাদম কোচ। 2টো বগি আছে ট্রেনের পেছনে, পুরোটাই কাঁচের, 360 ভিউতে চারিদিকটা দেখা যায়। এর ভাড়া 735 টাকা মতো। তো ভিসাদমের টিকিট সবসময় পাওয়া যায় না, অনেক আগে থেকে এটার বুক করতে হয়। ভিসাদমের লাস্ট কম্পার্টমেন্ট, যেখান থেকে বাইরেটা সবচেয়ে ভালো দেখা যায়। একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। শনিবার ট্রাভেল করছি, সেই কারণে আজকে ট্রেনটা প্রচণ্ড ভিড়। চন্দনার আমি আপার বাড়তে বসে গেলাম, তিয়ার নিচে পুরো কাছাকাছি ভিড়, প্রায় প্রতিটা আপার বাড়তেই লোকজন আছে। অন্ধ্রপ্রদেশের মানুষদের মধ্যে একটা প্রচলিত চল হচ্ছে, এরা খুব সুন্দর সুন্দর পায়ে ঘুমুর পরে, সেরকম কিছু সুন্দর নকশার ঘুমুর দেখছি আমরা। আজকে আমাদের ভাইজ্যাগের সেকেন্ড ডে, প্ল্যান করেছি আমরা আরাকু ভ্যালি এবং বোরাকে ভ্রমণ করব। সেই কারণে আমাদের প্রথম জার্নিটা আমরা ট্রেনে করব। ট্রেনটা তার যাত্রাপথে 131 কিলোমিটার পথ অতিক্রম করে আরাকু ভ্যালিতে পৌঁছয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ট্রেনটা আস্তে আস্তে এগোয়। ভাইজ্যাগ থেকে আরাকু ট্রেন জার্নিটা স্বপ্নের মতো। ট্রেনটি পূর্বঘাটের কিছু অপূর্ব সুন্দর অঞ্চলের মধ্যে দিয়ে যায়, যেখানে সবুজে ঢাকা পাহাড়, শান্ত জলপ্রপাত, খড়ের ছাদের ঘর সহ উপজাতীয় গ্রাম এবং তাদের হাসি মুখে হাত নাড়া বাচ্চারা। ট্রেনটি প্রায় 100 ফুট গভীর গিরিখাত এবং 50টিরও বেশি টানেলের ওপর নির্মিত অসংখ্য সেতুর ওপর দিয়ে আস্তে আস্তে গিয়ে চলে। আমরা ঠিক করলাম আমরা আরাকু থেকেই আমাদের জার্নি স্টার্ট করব। অনেকে বোরা গুহা থেকে তাদের জার্নি স্টার্ট করে, তো যারা বোরা গুহা থেকে জার্নি স্টার্ট করবে তারা বোরা গুহা স্টেশন নামবে। আরে বাপ রে বাপ, আরাকু টু বোরা কেভের জন্য যদি আমরা 10 সিটার কার বুক করি তাহলে 3000 টাকা মতো লাগে। যদি অটো বুক করি 1200 থেকে 1500 টাকা লাগে। তাছাড়া আমরা ক্যাব বাজারেও আমাদের গাড়ি বুক করতে পারি, সেখানে 9 টাকা কিলোমিটার হিসেবে গাড়ি পাওয়া যেতে পারে। তো বার্গেন করতে হবে, দেখে নিতে হবে। আরাকু থেকে যদি বোরাকে আমরা ট্রাভেল করি তাহলে পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন, কফি মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, কাটিকি ওয়াটারফলস, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, খাতিগাড়া ওয়াটারফল, বোরা কেভস, অনেকগুলো পয়েন্ট আছে। আমরা এখন আরাকুর একটা বিখ্যাত ট্রাইবাল মিউজিয়ামের সামনে উপস্থিত হয়েছি, যেটি 1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়।
জাদুঘরটিতে প্রবেশ করার পরই আমরা প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, যেগুলো জন্য কিছু ফিস প্রদান করতে হয়। কোনটা তোমাদের পছন্দ? এই অঞ্চলের উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। একটা দারুণ সৌরকিরণোজ্জ্বল দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। অদ্ভুত নীল আকাশ, চারিদিকে সবুজের সমারোহ, সঙ্গে বিভিন্ন নানা রকম শিল্পকর্ম জায়গাটাকে আরো মোহময় করে তুলেছে। খুব ভালো লাগছে আমাদের। আদিবাসী মানুষদের আনন্দ প্রকাশের ধরন, তারা যখন খুব আনন্দিত হন এরকমভাবেই সকলে নাচ গানে মেতে ওঠেন। এখানকার একটা আদিবাসী স্টোরে উপস্থিত হয়েছি আমরা। আদিবাসীদের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এবং তাদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র এখানে শোকেস করা হয়েছে। চাইলে এগুলো আমরা ক্রয় করতে পারি আমাদের বাড়ির জন্য। দেখি ये क्या है? हेयर ऑयल के लिए ये अश्वगंधा। হ্যাঁ, নিয়ে নাও এখান থেকে। জাদুঘরটিতে আদিবাসীদের ব্যবহৃত গয়না, শিকারের সরঞ্জাম এবং রান্নাঘরের সরঞ্জামের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন উপজাতি জীবনযাত্রার ধরন প্রদর্শিত হয়। সুরাপ্রাণের দৃশ্য ন্যাচারাল পদ্ধতিতে পুরো আরাকু ভ্যালি স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর পাহাড় ভেদ করে ট্রেনের যাত্রা, প্লাস বিভিন্ন রকম ফলস। আরাকু কফি জাদুঘর আরাকু উপত্যকার কফির ইতিহাসের সন্ধান করে। 1950-এর দশকে আরাকু কফি হাউসটি এই অঞ্চলে একজন অধিবাসী প্রকাশ রাও প্রতিষ্ঠা করেছিলেন। কফি হাউসটি প্রথমে একটি ক্যাটারিং ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এটি অবশেষে আরাকু উপত্যকার কফির ইতিহাসের সন্ধানে একটি ছোট্ট জাদুঘরে বিস্তৃত হয়। জাদুঘরে কফি তৈরির প্রক্রিয়াগুলি চিত্রিত পুতুল সহ ট্যাবলো রয়েছে এবং সম্পূর্ণ কফি গ্যালারি সিমের ইতিহাস সম্পর্কে ডায়াগ্রাম প্রদর্শন করা আছে। দেয়ালচিত্রগুলি বেরি থেকে গুঁড়ো করে ভাজা এবং কাপে তৈরি করা পর্যন্ত কফির যাত্রাও চিহ্নিত করে। কফির উৎপত্তি হচ্ছে ইথিওপিয়ার বন্য অঞ্চলে। ইয়েমেনে ছড়িয়ে পড়া 15 শতকে কফি গাছগুলিকে লোহিত সাগর পেরিয়ে দক্ষিণ আরবে নিয়ে যাওয়া হয়েছিল এবং চাষ করা হয়েছিল। প্রথমত সুফি সন্ন্যাসীরাই কফি তৈরি এবং পানীয় হিসেবে গ্রহণ করেছিলেন। দীর্ঘ রাত্রিতে প্রার্থনা এবং একাগ্রতার জন্য এর উত্তেজক বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন। যদি আমরা কফি লাভার হই তাহলে এখান থেকে কফি বিনস এবং ফিল্টার্ড কফি সংগ্রহ করতে পারি, যেটা কিনা অন্য জায়গায় পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাছাড়া কফি জাতীয় বিভিন্ন পণ্যও আছে এখানে। কোল্ড কফি ক্লাসিক। চলো বাইরে ভাইজ্যাক থেকে আরাকু ট্রেন জার্নিটা যেমন অপূর্ব সুন্দর, সেটাই যেমন একটা ডিফারেন্ট বিউটি আছে, তেমন আরাকু থেকে ভাইজ্যাক বাই কার জার্নিটাও অসাধারণ সুন্দর। সেটাও যদি আমরা দিনের বেলা করতে পারি তাহলেও চারিদিকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে। আরাকুতে যে কফি চাষ হয় সেটা পুরোপুরি জৈবিক
ভাবে চাষ হয় এবং কফি চাষের উৎকৃষ্টতা হচ্ছে পাহাড়ি জায়গা এবং ছায়াযুক্ত জায়গা। কফি গাছ দেখতে অনেকটা চা গাছের মতো। চা গাছে যেমন তার পাতাটাই মেন, কফি গাছের কিন্তু পাতার কোনো ভ্যালু নেই, এর ফলটাই হচ্ছে আসল। এবং সব চাষিকে এখানে এখন সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে তারা উৎকৃষ্ট মানের কফি বীজ চাষ করবে। সরকার থেকে সারও তাদেরকে প্রদান করা হয়, জৈব সার। সহজাতভাবে পাহাড়ে খুব বড় বড় গাছ জন্মায় এবং সেই বড় বড় গাছে বাণিজ্যিকভাবে গোলমরিচের চাষ করা হচ্ছে। চিকেন রোস্ট ইন কফি গার্ডেন, ব্যাম্বু চিকেনও তৈরি হচ্ছে এখানে। দেখি কেমন খেতে এটা লাগে, কেমন খেতে খেয়েছো? ঝাল কেমন? Superb views. Here the wind blows very high. Okay, that's why the name The is name was Galikonda. Gali matlab wind. Gali matlab wind. Okay. Konda matlab hill. Okay. এখন আমরা কালীকোন্ডা ভিউ পয়েন্টের সামনে। কালীকোন্ডা ভিউ পয়েন্ট হলো বিশাখাপত্তনম জেলার সর্বোচ্চ স্থান। দর্শনার্থীরা এখান থেকে সবুজ উপত্যকা, নদী, ঝর্ণা, রেলপথ, টিলা এবং পাখি যেমন ওপর থেকে প্রকৃতি দেখে, মানে আমাদের কাছেও জায়গাটা ঠিক পাখির দৃশ্য উপভোগ করার মতো। কালীকোন্ডা পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4320 ফুট উপরে অবস্থিত। এটি বোরা গুহা এবং আরাকু উপত্যকার মধ্যবর্তী পথে অবস্থিত। এটি আরাকু উপত্যকার অন্যতম দর্শনীয় স্থান। Full of zigzag roads, like we are traveling in Sikkim or in any hill area. এবার আমরা যাব ঠাটিগোড়া ওয়াটারফলস, যেটা একটা আদিবাসী ভিলেজের ভেতরে গ্রামীণ রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ক্রমশ প্রবেশ করছি আমরা। We are entering the jungle, going to visit the falls. এখন আমরা অনন্তগিরি পাহাড়ের পাদদেশে ঠাটিগাড়া জলপ্রপাতের কাছে চলে এসেছি। এটি একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণ। সবুজে ঘেরা এই জলপ্রপাতটি পাথুরে ঢাল বেয়ে নেমে আসে। এখানে মেয়েদের চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে। এখানে পিকনিক করা যায় এবং আরাম থেকে সময় কাটানো যায়। একটা হোয়াইট রেঞ্জ, জায়গাটা বেশ সুন্দর, দেখে আমাদের সকলের বেশ ভালো লাগছে। খুবই স্লিপারি, প্রচুর জল আসছে আর জায়গাটা স্লিপারি হয়ে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে ফলসটা। একটা তেলেগু ফ্যামিলির সঙ্গে আমরা ট্রাভেল করছি। ফলসের অপূর্ব জল দেখে তারা নিজেদের কন্ট্রোল করতে পারলো না। যে জামা প্যান্ট পরে তারা ট্রাভেল করছিল সেই জামা প্যান্ট পরেই তারা চান করতে নেমে গেছে। আমাদেরও ইনসিস্ট করছে চান করার জন্য, যেহেতু আমাদের কাছে অন্য কোনো পেয়ার জামা কাপড় নেই, তাই আমরা চান করার লোক সম্বরণ করলাম। জায়গাটা আমাদের বাকি টিম তারা নেমে পড়েছে। আসতে দাও ওরা। সেফটি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই বাবু ওপর থেকে পড়লেন, ঠিক এই জায়গাটাতে ওরা বসেছিল, প্রচন্ড স্লিপ ছিল, সেখান থেকে স্কিড করে পুরো নিচে মাথা ফাটিয়েছে। সেই কারণে আগে সেফটির দিকটা খেয়াল রাখতে হবে, তারপরে বাকি আনন্দ সকলকে। একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে এরকম স্টেপ করে ধান চাষ করা হয়। এটা একটি আদিবাসী গ্রামের মধ্যেই জায়গাটা।
এখানকার কাঁচা মিঠে আম দারুণ খেতে, এখানকার সুইট কর্ন অসাধারণ সুন্দর। তো রোদে ঘোরার পর সুইট কর্ন বা লোকাল এখানকার আম অনেকটা এনার্জি বুস্ট করবে, সেরকম এক লোকাল আদিবাসী মহিলার থেকে আমরা আম কিনে খেলাম। এনাদের কালচারে এনারা বেশ অদ্ভুত সুন্দরভাবে গয়না পরেন। আপ কাহা रहते हो? यहीं पे? আপ আচ্ছা। ভদ্রমহিলা প্রপারলি হাইজিন মেনটেন করে আমটা আগে জলে ধুয়ে কেটে দিচ্ছেন সুন্দর করে। बहुत बढ़िया गहना पहने आप, गहना अच्छा है आपका। हाँ চেক পয়েন্ট টুয়ার্ডস বোরা কেভ। এখানে আসলে অবশ্যই সকলের ডাব ট্রাই করা উচিত। 40 টাকায় শাঁসওয়ালা ডাব সত্যি ভাবাই যায় না, দারুণ মিষ্টি জল। অবশ্যই এখানে এসে ট্রাই করবেন। আর এরকম মোটা মোটা শ্বাস আছে। জিপ লাইন, দুজনে একসঙ্গে যাচ্ছে এটাতে। আমরা এখন উপস্থিত ভারতের দীর্ঘতম গুহা বোরা গুহার সামনে, যেটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, যার প্রবেশ মূল্য বড়দের 80 টাকা এবং ছোটদের 60 টাকা। আর যদি কেউ প্রফেশনালি এখানে ক্যামেরা নিয়ে ঢোকেন 100 টাকা পার ক্যামেরা। বেশ মনটা ভালো লাগছে। হ্যাঁ, তখন রোদের মধ্যে ছিলাম আমরা, সুন্দর মিউজিক শুনতে করছি আমরা বোরা কেভের দিকে। হ্যাঁ, বাসে যাবো। দূরে গোস্থানা নদী দেখতে পাচ্ছি আমরা, বয়ে চলেছে। নিচের দিকে নামছি আমরা। We are entering বুম বুম ভোলে। বোরা কেভের সামনে আমরা এন্টার করব। ওয়ার্ল্ডের ফেমাস দেবী। আরে বাপ রে বাপ। বোরা গুহাগুলি বিশাখাপত্তনম থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে পূর্ব ঘাটের অনন্তগিরি পাহাড়ি শ্রেণীতে অবস্থিত, যা অন্ধ্রপ্রদেশের 800 থেকে 1300 মিটার এর মধ্যে বিস্তৃত। ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম রাজা 1807 সালে এই গুহাটি আবিষ্কার করেন। বোরা ওড়িয়া ভাষার হচ্ছে গর্ত। বোরা কেভের মধ্যে হ্যাঁ অদ্ভুতভাবে পাথরগুলো ফরমেশন করেছে। গুহাগুলি প্রাকৃতিকভাবে গঠিত এবং 15 কোটি বছরের পুরনো বলে মনে করা হয়। জলের হিউমিক অ্যাসিড চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে এবং শিলা ভেঙে খনিজ পদার্থগুলিকে ধীরে ধীরে দ্রবীভূত করে। সময়ের সাথে সাথে এই চিরস্থায়ী জলপ্রবাহের ফলে গুহাগুলি তৈরি হয়। টিলা থেকে ছোট ছোট স্রোত গোস্থানী নদীর দিকে প্রবাহিত হয়। ছাদ থেকে নির্গত জলের ক্যালসিয়াম বাইকার্বনেট এবং অন্যান্য খনিজ পদার্থ মাটির ওপর স্ট্যালাগমাইটস নামক ঢিবি থেকে এবং ছাদ থেকে ঝুলন্ত স্ট্যালাকটাইট নামক বর্ষার মতো কাঠামো থেকে নির্গত হয়। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটগুলি বিভিন্ন আকার ধারণ করে। অদ্ভুত ফরমেশন। Lovely place. Oh, hanging rock formation, something different. যা পর্যটক এবং স্থানীয়দের কল্পনাকে অনুপ্রাণিত করে এবং শিব পার্বতীর মতো নাম এবং চরিত্রগুলি তৈরি করতে আগ্রহী করে। মাতৃসন্তান, ঋষিদারি, মানব মস্তিষ্ক, কুমির, বাঘ, গরুর থলি ইত্যাদি বিভিন্ন রকম শেপে এগুলো নির্মাণ হয়েছে। বোরার কেন্দ্রীয় অংশে মস্তিষ্ক আকৃতির স্ট্যালাগমাইটের গঠন আছে।
গুহাগুলি কি প্রাকৃতিক দান বলা যেতে পারে। বোরা গুহাগুলির প্রধান প্রবেশপত্রী 705 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত। লাগছে ন্যাচারাল ওয়ান্ডারের ধর দিয়ে চলেছি আমরা, সত্যি মানে কোনো ভাষা নেই, জায়গা প্রকৃতি তার আপন খেয়ালে জায়গাটা ক্রিয়েট করেছে। গুহার একদম শীর্ষে ভগবান বলে মহেশ্বরের মন্দির আছে, সেদিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। এখানে কিছু খাড়াই সিঁড়ি আছে, অলমোস্ট 50 ডিগ্রি, খুব সাবধানে আস্তে আস্তে এগোতে হবে। ভূত ফরমেশন, এক ন্যাচারাল থাম এই কেপটাকে মনে হচ্ছে ধরে রেখেছে। এটা একটা অদ্ভুত ফরমেশন, জানি না নঙ্গি ভেঙ্গির মতো কিছু ফরমেশন হয়েছে এখানে। উপর দিকে উঠছি এবার আমরা। বম বম ভোলে, 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 বম বম ভোলে। ঠিক সিঁড়ি নিচে নেমে যাচ্ছে, চন্দনা দিয়া এগিয়ে গেছে। বাবা মহাদেবের মন্দিরের কাছে চলে এসেছি আমরা। অদ্ভুত, অপূর্ব, অসাধারণ ন্যাচারাল কেভ। চন্দনের উপরে উঠে গেছে, ন্যাচারাল থাম। বোরা গুহাগুলির মোট দৈর্ঘ্য প্রায় 200 মিটার, তবে গুহাগুলিতে হেঁটে যাওয়ার দূরত্ব প্রায় 350 মিটার। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যারা খনন কাজ পরিচালনা করেছিলেন, গুহা মধ্য পলিওলিথিক সংস্কৃতির পাথরের হাতিয়ার পাওয়া যায়, যা প্রাচীনকালের 30,000 থেকে 50,000 বছর, যা মানুষের জনবসতি নির্দেশ করে। তো ভেতরে প্রচুর চামচিকি চোখে পড়বে। That's the surrounding. It's a natural wonder. Unbelievable. এই গুহাটি প্রচণ্ড জাগ্রত। প্রাকৃতিক গুহার গভীরে অবস্থিত শিবলিঙ্গ এবং হাজার হাজার অধিবাসী গুহাগুলিতে আসেন প্রতি বছর শিবরাত্রি উৎসবের সময়। পাহাড়ি পথগুলিতে স্থানীয় অধিবাসীরা বাস করে, যেমন জাতকু, ওরজা, কোন্ডাডোরা, নুকাদোরা, বাল্মীকি ইত্যাদি। যদি প্রপারলি বোরা কেভের মজা নিতে হয় 2 ঘন্টা সময় তো লেগেই যাবে। অসাধারণ সিনিক বিউটি। বোরা কেভ রিটার্ন ব্যাক করছি আমরা। বোরা কেভে আসলে অদ্ভুত লাগছে। ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, শিক কাবাব এগুলো ট্রাই করা যেতে পারে। তাছাড়া এখানে 100 টাকার ভেজ থালিও পাওয়া যায়। যদি আমরা পয়েন্ট কভার করতে চাই তাহলে কিন্তু কখনোই আমরা বিকেল 4:45 বোরা গোয়ালু থেকে ফেরার ট্রেন ধরাটা কিন্তু খুবই মুশকিলের। আদারওয়াইজ একটা বাস আছে 6টার সময়, তো সেই বাসের সিট পাওয়া খুব মুশকিল। তো তাহলে আমাদের যতগুলো স্পট আমরা দেখতে পারি ফটাফট করে দেখে নিতে হবে, কমপ্লিট করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে আমরা বোরা গোয়ালু থেকে 4:45 ফেরার ট্রেনটা যেন পজিটিভলি ধরতে পারি, কেন কি এটা 3 ঘন্টার জার্নি।